হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমরা করব হোলসেল ব্রাঞ্চ। হোলসেল ব্রাঞ্চ অ্যাকচুয়ালি খুবই সহজ অঙ্ক। ডিপার্টমেন্টাল যারা পারে তাদের হোলসেল ব্রাঞ্চ করতে কোনো অসুবিধা হয় না। অ্যাকচুয়ালি এখানে মেইন ফান্ডা থাকছে হচ্ছে প্রভিশন অন স্টক বা আনরিয়ালাইজ প্রফিট, যেগুলো ক্লোজিং স্টকের মধ্যে ইনক্লুডেড হয়ে থাকে সেটাকে ক্যালকুলেট করা। এমনি নর্মালি ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না, বাট ফাইনালি নেট প্রফিট ক্যালকুলেট করতে গেলে আমাদের বাই চান্সলি যদি কোনো স্টক ইনভয়েস প্রাইসে রাখা হয়ে থাকে, তাহলে সেই ইনভয়েস প্রাইসের মধ্যে যে আনরিয়ালাইজ প্রফিট থাকছে সেই আনরিয়ালাইজ প্রফিটটা ক্যালকুলেট করে প্রভিশন অন স্টক ক্রিয়েট করতে হবে। অ্যাকচুয়ালি অঙ্কটা ডিপার্টমেন্টালের মতো। তো এখানে যে বিষয়গুলো আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে একটা লিস্ট প্রাইস, হোলসেল প্রাইস আর রিটেইল প্রাইস, আর হচ্ছে ইনভয়েস প্রাইস। দেখো এখানে মনে হচ্ছে একসঙ্গে দেখে অনেক রকমের প্রাইস আছে, বাট অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ধরো কোনো একটা প্রোডাক্টের লিস্ট প্রাইস আছে 100, দ্যাটস মিন এমআরপি। কোনো একটা প্রোডাক্টের বাক্সের উপর লেখা আছে ওর এমআরপি পার পিস ₹100। হোলসেল প্রাইস বলতে কি, জেনারেলি একসঙ্গে বেশি পরিমাণে মাল বিক্রি করলে কম দামে বিক্রি করে। ধরো বলা হলো হোলসেল প্রাইস হচ্ছে কত, 60, তাহলে এরকমও বলতে পারে যে হোলসেল প্রাইস ইজ 40% লেস লিস্ট প্রাইস। নেক্সট তোমাকে বলতে পারে কি রিটেল প্রাইস। রিটেল প্রাইস মানে কি, হয়তো বলো রিটেল প্রাইস হচ্ছে 80 বা কস্টলেস 20%। এবার কথা হচ্ছে ইনভয়েস প্রাইস নতুন কোনো প্রাইস নয়। ইনভয়েস প্রাইস মিনস কি, ধরো কোনো প্রোডাক্টের যদি কস্ট প্রাইস কিছু একটা হয়ে থাকে, ধরে নিলাম এই প্রোডাক্টের কস্ট প্রাইস ছিল 50, এটাকে কি দামে আমি ব্রাঞ্চে সেন্ড করছি সেটা হচ্ছে আমাদের ইনভয়েস প্রাইস। আমাদের হোলসেল প্রাইস বা রিটেল প্রাইস কতটা ইফেক্ট ফেলবে অঙ্কের উপরে এর কোনো সিওরিটি নেই। প্রভাব ফেলতেও পারে আবার নাও ফেলতে পারে, বাট অবভিয়াসলি প্রভাব ফেলবে আমাদের ইনভয়েস প্রাইস। দ্যাটস মিন কস্ট প্রাইস থেকে যতটা এক্সট্রা দামে তুমি প্লাস প্রফিট, সেটা বা লোডিংও বলে, প্রফিট অ্যাড করে যতটা প্রফিট অ্যাড করে তুমি ব্রাঞ্চে সেন্ড করে দেখো সেই প্রাইসটাকে বলছে কি আইপি। আইপি জেনারেলি কি পসিবল সেলিং প্রাইস। তো আইপির থেকে বেশি দামেও বিক্রি হতে পারে গুডস, আইপি থেকে কম দামেও বিক্রি হতে পারে। তো আমাদেরকে কেয়ারফুলি দেখতে হবে কি যে ইনভয়েস প্রাইসটা কত, খুব ইম্পর্টেন্ট। আর গুডস কিভাবে বিক্রি হয়, ব্রাঞ্চে কিভাবে বিক্রি হয়, হেড অফিসে কিভাবে বিক্রি হয়। আমাদের মেইন এই অঙ্কের বিষয় হচ্ছে ক্লোজিং স্টকের আনরিয়ালাইজ প্রফিট ক্যালকুলেট করা। যেমন দেখো প্রথম প্রবলেম আমরা যেটা করবো সেটা হচ্ছে 52 ডি অ্যান্ড কোম্পানি লিমিটেড with their head office at Kolkata invoice goods to their Shimla branch at invoice price। দেখো Shimla ব্রাঞ্চে invoice price গুডস পাঠায়। The invoice price is 20% less than the list price. The invoice price is 20% less than the list price. তাহলে invoice price কি list price এর থেকে 20% কম, and the list price is cost plus 100%। আবার list price টা কি cost plus 100%, with instruction that sales are made at list price। ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি সেলসটা যেন লিস্ট প্রাইসে হয়ে থাকে। From the following particulars ascertain profit earned by the head office and Shimla branch। ওপেনিং স্টক দেওয়া আছে, পারচেজ দেওয়া আছে, গুডস সেন্ড টু ব্রাঞ্চ দেওয়া আছে, গুডস রিসিভ ফ্রম হেড অফিস দেওয়া আছে, সেলস দেওয়া আছে, স্যালারিজ দেওয়া আছে, রেন্ট এন্ড রেটস দেওয়া আছে। স্টক অ্যাট হেড অফিস আর ভ্যালুড অ্যাট কস্ট প্রাইস। খুব ইম্পর্টেন্ট কথা, স্টকটা কিভাবে ভ্যালুয়েশন হয়। দেখো হেড অফিসের স্টক বলেছে কিভাবে কস্ট প্রাইস, তার মানে হেড অফিসের স্টক নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। অ্যান্ড দোজ অফ সিমলা ব্রাঞ্চ আর ভ্যালুড অ্যাট ইনভয়েস প্রাইস। তাহলে সিমলা ব্রাঞ্চেরটা আছে কি ইনভয়েস প্রাইসে, তার মানে ব্রাঞ্চের যে স্টক থাকবে স্টকের মধ্যে আমার আনরিয়ালাইজ প্রফিট ঢুকে থাকবে।
এই আনরিয়ালাইজ প্রফিট ক্যালকুলেশন করে প্রভিশন অন স্টক ক্রিয়েট করতে হবে। তাহলে ধরো আমরা যদি ওয়ার্কিংসে যাই, দেখো যাদের প্রবলেম হবে তারা লিখে নিয়ে করবে। ধরো লেট কস্ট প্রাইস ইকুয়াল টু ₹100, কস্ট প্রাইস আমি 100 ধরলাম। তাহলে এখানে কি বলেছে, লিস্ট প্রাইস কিভাবে হয়, এন্ড দ্য লিস্ট প্রাইস ইজ কস্ট প্লাস 100%। তাহলে লিস্ট প্রাইস হবে এখানে 100 প্লাস 100 ইকুয়াল টু ₹200। আর ইনভয়েস প্রাইস $200 minus 200 into 20% equal to ₹160। কেন? কারণ এখানে দেখো বলেছে কি, the invoice price is 20% less than the list price। invoice price 20% list price এর থেকে কম। তাহলে লিস্ট প্রাইস ছিল কত আমাদের 200, তাহলে সেখান থেকে 20% কম হবে। তার মানে কি 200 মাইনাস 200 এর 20%, তাহলে ইকুয়াল টু 160। তাহলে আমাদের সব থেকে বেশি কাজে যেটা লাগবে সেটা হচ্ছে কস্ট প্রাইস আর ইনভয়েস প্রাইস। দ্যাটস মিন তোমাকে যদি প্রভিশন অন স্টক ক্যালকুলেট করতে হয়, তাহলে কি সেলস এর উপর ক্যালকুলেট করলে বা আইপির উপর ক্যালকুলেট করলে, সেলস এর উপর বলা ভুল হবে, কারণ সেলস কোশ্চেনে বলে দিয়েছিল সেলস এর ইনস্ট্রাকশন আছে কি, সেলস এর জন্য ইনস্ট্রাকশন আছে লিস্ট প্রাইসে বিক্রি করতে হবে, তাহলে সেলস হবে না। তাহলে আমার যখন লোডিং ক্যালকুলেট করবো ইনভয়েস প্রাইস, দ্যাটস মিন ক্লোজিং স্টক থেকে, তখন 60/160 করতে হবে। তার কারণ 100 টাকা কেনা দাম হলে 160 টাকা ইনভয়েস প্রাইস, তার মানে 60 টাকা লোডিং আছে। তো এটা আমাদের একদম লাস্ট লাগবে, তার আগে আমরা বাকি জিনিসগুলো পোস্টিং করে নেবো। ওপেনিং স্টক আছে, টু ওপেনিং স্টক 72,000 আর 57,600। টু purchases 3,60,000। to goods sent to branch। দেখো এখানে কি দিয়েছে, অ্যাট কস্ট। তাহলে কি গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাট কস্ট দিয়েছে, তাহলে আমাকে এটাকে আইপি তে কনভার্ট করতে হবে। তাহলে 1,12,500 ইন্টু 160/100। তার কারণ আমরা নিচে ক্যালকুলেশন করেছিলাম 100 টাকা আমার কস্ট প্রাইস ছিল, আর সেখানে কি 160 টাকা ইনভয়েস প্রাইস ছিল। তাহলে 1,12,500 যদি আমার কস্ট প্রাইস হয়, ইনভয়েস প্রাইস কত? 1,80,000 টাকা। এবার দেখো তাহলে এটা কি হবে, যে জিনিসটা গুডসটা হেড অফিস ব্রাঞ্চ রিসিভ করলো সেটা তো হেড অফিস পাঠিয়েছে, তাহলে হেড অফিসের কি হবে আউটপুট, তাহলে বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ। তাহলে হেড অফিসের ঘরে 1,80,000। কিন্তু দেখো নিচে একটা কথা বলেছে, গুডস রিসিভ ফ্রম হেড অফিস। হেড অফিসের কাছ থেকে গুডস কত পেয়েছে? 1,72,800। তাহলে হেড অফিস গুডস পাঠিয়েছে 1,80,000 টাকা, 1,80,000, বাট ব্রাঞ্চ গুডস রিসিভ করেছে কত? 1,72,800। তাহলে বাকি গুডস কোথায় আছে? তাহলে ধরে নিতে হবে যেহেতু কোনো ইনফরমেশন নেই, এখনো রাস্তাতে রয়েছে,
ধরো এখান থেকে তুমি যদি আমাদের কলকাতা থেকে যদি ধরো দার্জিলিং কোনো গুডস পাঠাতে চাও, তাহলে নিমেষে যাবে না, 2-1 দিন টাইম লেগে যাবে, কারণ দেরি করে করে যেতে হবে। তার মানে কি, বাট ইয়ার যদি এন্ড হয়ে যায় তাহলে কিছু গুডস রাস্তায় হয়ে যাচ্ছে, এটা কি বলবো, গুডস ইন ট্রানজিট। তাহলে এটা ব্রাঞ্চের গুডস ইন ট্রানজিট, তাহলে বাই গুডস ইন ট্রানজিট। অ্যাকচুয়ালি এটা ব্রাঞ্চের ক্লোজিং স্টক, 1,80,000 minus 1,72,800, $7,200। দেখো আবার বলছি, আমরা দেখছি কি যে আমাদের ক্যালকুলেট করে আসলো কি, হেড অফিস গুডস পাঠিয়েছে ইনভয়েস প্রাইসে 1,80,000 টাকা, কিন্তু ব্রাঞ্চ রিসিভ করেছে কত, 1,72,800 টাকা। তাহলে যে বাকি যে গ্যাপটা রয়েছে সেই গুডসটা কোথায়, ধরে নেওয়া হচ্ছে কি এখনো রাস্তাতে আছে, গুডস ইন ট্রানজিট। তাহলে রাস্তাতে থাকলে এটা ক্লোজিং স্টক কার, এটা ব্রাঞ্চের, তার জন্য ব্রাঞ্চের কলামে লিখলাম কি বাই গুডস ইন ট্রানজিট। এরপর দেওয়া আছে সেলস, তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে বাই সেলস 3,06,000, 1,44,000। স্যালারিজ আছে, তাহলে পিএল এর ডেবিট টু স্যালারিজ, $20,000 আর 12,400, then to rent and rates, $5,200 আর 2,000। এরপর দেখো আমাদের কোশ্চেনে ক্লোজিং স্টক দেওয়া নেই, তাহলে ক্লোজিং স্টক থাকলে কি হবে, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই ক্লোজিং স্টক, তাহলে আমাদের ক্লোজিং স্টক দেওয়া নেই, ক্লোজিং স্টক আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা ওয়ার্কিংসে চলে যাব। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, ক্লোজিং স্টক ক্যালকুলেট করার জন্য আমরা কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করব। তাহলে আমাদের দেখো একটা কোশ্চেন বলা ছিল কি, যে উইথ ইনস্ট্রাকশন দ্যাট সেলস আর মেড অ্যাট লিস্ট প্রাইস, সেলস গুলো সবসময় লিস্ট প্রাইসে হয়ে থাকে। আমরা হেডিং দিচ্ছি ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক, যেহেতু ক্লোজিং স্টক দেওয়া নেই। তাহলে প্রথমে আমরা হেড অফিসের ক্যালকুলেট করছি, হেড অফিস কস্ট অফ সেলস ইকুয়ালস টু, হেড অফিসের সেলস ছিল কত, 3,06,000 ইন্টু 100/200। তার কারণ কি, কারণ লিস্ট প্রাইসে যেহেতু বিক্রি করেছে। তাহলে এবার কস্ট অফ সেলস এখানে আমি লিখতে পারি কি, ওপেনিং স্টক
প্লাস পারচেজ মাইনাস গুডস সেন্ট টু ব্রাঞ্চ মাইনাস closing stock equals to 306 into 1,53,000। দেখো মাইনাস গুডস সেন্ট টু ব্রাঞ্চ কেন করলাম তার কারণ দেখো আমার হেড অফিস টোটাল গুডস বলতে কি বলছে, হেড অফিসের অলরেডি ওপেনিং স্টক যেটা ছিল সেই ওপেনিং স্টকের টাকা প্লাস কি হেড অফিস যা পারচেজ করেছে, তাহলে ওপেনিং স্টক প্লাস পারচেজ করলে হেড অফিসের টোটাল গুডস হয়ে গেল। এবার এখান থেকে কি হেড অফিস যে গুডসটা ব্রাঞ্চে পাঠিয়ে দিয়েছে তাহলে সেটা তো হেড অফিস বিক্রি করেনি, যার জন্য টোটাল গুডস থেকে আমরা কি করলাম গুডস ইনটু ব্রাঞ্চ মাইনাস করলাম আর মাইনাস ক্লোজিং স্টক। তাহলে ওপেনিং স্টক কত ছিল 72,000 প্লাস পারচেজ আছে 3,60,000। এবার কথা হচ্ছে মাইনাস গুডস ইনটু ব্রাঞ্চ কি প্রাইস নেবে, মাইনাস গুডস ইনটু ব্রাঞ্চ কস্ট প্রাইস নেবে, তার কারণ আমরা পারচেজের সঙ্গে অ্যাডজাস্ট করছি, পারচেজের সঙ্গে অ্যাডজাস্ট করতে গেলে কস্ট প্রাইস নিতে হবে, আইপি নেবে না কস্ট প্রাইস নেবে মাইনাস ক্লোজিং স্টক ইকুয়াল টু 1,53,000। তাহলে ক্লোজিং স্টক ইকুয়ালস টু আমি একবার -1 মাল্টিপ্লাই করে দিলাম দুদিকে এই মাইনাস ক্লোজিং স্টককে প্লাস করার জন্য, তাহলে 1,53,000 মাইনাস 72,000 মাইনাস 3,60,000 আর প্লাস 1,12,500। তাহলে ক্লোজিং স্টক ইকুয়াল টু 1,53,000 minus 72,000 minus 3,60,000 plus 1 তাহলে 1,66,500। এবার ক্যালকুলেট করব ব্রাঞ্চের স্টক, ব্রাঞ্চ। তাহলে দেখো ব্রাঞ্চের স্টক তো কস্ট প্রাইসে থাকে না, কোশ্চেনে বলা ছিল কি ব্রাঞ্চের স্টক ভ্যালুড করা হয় ইনভয়েস প্রাইসে। তাহলে আমরা যেমন দেখো হেড অফিসে যখন ক্লোজিং স্টক ক্যালকুলেট করলাম আমরা কি করলাম কস্ট অফ সেলস বের করে নিয়েছিলাম, তাহলে আমরা এখানে কি করব ইনভয়েস প্রাইস অফ সোল্ড গুডস, গুডস সোল্ড। যেহেতু হেড অফিসের স্টক কস্ট প্রাইসে ছিল যার জন্য আমি কস্ট অফ সেলস বের করেছিলাম, ব্রাঞ্চের স্টক যেহেতু আইপি তে থাকে তাহলে আইপি অফ গুডস সোল্ড বের করব। তাহলে দেখো এখানে সেলস আছে কত 1,44,000, তাহলে সেলস হয় কি লিস্ট প্রাইসে, তাহলে লিস্ট প্রাইস ইকুয়াল টু তো 200% আর আইপি ইকুয়াল টু তো কত 160%, তাহলে 160 গুণ হবে আর 200 দিয়ে ভাগ হবে। দেখো আবার বলছি 1,44,000 টাকা ইকুয়াল টু সেলিং প্রাইস, তাহলে এটা ইকুয়াল টু কি লিস্ট প্রাইস, তাহলে এটাকে আমার কনভার্ট করতে হবে কি আইপি তে, তাহলে লিস্ট প্রাইস ইকুয়াল টু আমরা বের করেছিলাম কি 200 আর আইপি ইকুয়াল টু কত 160, তাহলে আমরা 200% কে কনভার্ট করছি কত 160% এ, তাই 200 দিয়ে ভাগ হচ্ছে আর 160 দিয়ে গুণ হচ্ছে, তাহলে আইপি অফ গুডস সোল্ড বলতে কি বলছে 1,44,000 ইনটু 160/200। এবার দেখো আইপি অফ গুডস সোল্ড বলতে বলেছে কি এখানে অ্যাকচুয়ালি একই ফর্মুলা কস্ট অফ গুডস সোল্ড আর আইপি অফ গুডস সোল্ড, বাট এখানে যেহেতু আইপি তে আছে ওই জন্য আমি সব আইপি লিখেছি কস্ট লিখিনি, ওপেনিং স্টক। এবার দেখো ব্রাঞ্চের তো পারচেজ থাকে না গুডস রিসিভড,
এখান থেকে মাইনাস হবে ক্লোজিং স্টক ইকুয়ালস টু 1,44,000 into 160 by 200 1,12,000। তাহলে কি হলো, সেলসটা আইপি তে কনভার্ট হয়ে আসলো। এবার এখানে ওপেনিং স্টক দেওয়া ছিল কত আমাদের 57,600 প্লাস গুডস রিসিভ করেছিল কত 1,12,000, সরি আইপি তে 1,72,800, আইপি তে যেটা গুডস রিসিভ করেছিল এখান থেকে মাইনাস হচ্ছে ক্লোজিং স্টক এর ভ্যালু তো দেওয়া নেই, ইকুয়ালস টু 1,12,000। তাহলে ক্লোজিং স্টক ইকুয়াল টু 57,600 plus 1,72,800 minus 1,12,000। Fif- 57,600 opening stock plus goods received 1,72,800 minus 1,12,000 equals to 1,18,400। এখানে আমার একটা ক্যালকুলেশন মিস হয়েছে, এটা 1,15,200 হবে, 1,15,200। 57,600 plus 1,72,800 minus 1,15,200 equals to 1,15,200। চলো ক্লোজিং স্টক গুলোকে লিখে দেবো। ট্রেডিং এর ক্রেটে 1,65,000, সরি 66,500 হেড অফিসের ছিল, আর ব্রাঞ্চের হলো 1,15,200, 1,15,200। চলো এবার প্রফিট ক্যালকুলেট করা যাক। $6,52,500 minus
72,000 minus 3,60,000, 2,20,500, 1,44,000 plus 7,200 plus 1,15,200, 266,400, 266,400 minus 1,80,000 minus 57,600, 28,800 to gross profit CD by gross profit VD, 2,20,500 আর 28,800। এবার দেখো হেড অফিসের স্টক ছিল কস্ট প্রাইসে, তাহলে হেড অফিসের স্টক নিয়ে কোনো চাপ নেই, কিন্তু ব্রাঞ্চের স্টক ছিল কি ইনভয়েস প্রাইসে। তাহলে ইনভয়েস প্রাইসে থাকলেই তার উপরে কি আমাকে আনরিয়েলাইজ প্রফিট, প্রভিশন ফর আনরিয়েলাইজ প্রফিট ক্যালকুলেট করতে হবে। তাহলে ক্যালকুলেশন অফ প্রভিশন অন স্টক। এবার দেখো আনরিয়েলাইজ প্রফিট included in closing stock। তাহলে ক্লোজিং স্টক ছিল কত 1,15,200 প্লাস 7,200। 7,200টা কোথা থেকে এলো, যেটা দেখো স্টক ইন ট্রানজিট আছে বা গুডস ইন ট্রানজিট আছে, যেটা আমরা করেছিলাম কি না 1,80,000 মাইনাস 1,72,800, যেটা গুডস ইন ট্রানজিট আছে ওটাও তো আইপি তে আছে, তাহলে এটারও তো লোড কাটাতে হবে, তাহলে ইনটু 60/160, 45,900 আর unrealized profit included in opening stock। তাহলে ওপেনিং স্টক কত ছিল ব্রাঞ্চের 57,600 ইন্টু 60/160, 21,600। তাহলে মাইনাস করলে 24,300। নেট প্রভিশন রিকোয়ার্ড। তাহলে আমরা পিএল এর ডেবিটে লিখব টু প্রভিশন অন স্টক 24,300, এরপর নেট প্রফিট ক্যালকুলেট করব। টু নেট প্রফিট,
তাহলে এটা ফিনিশ হলো। তাহলে দেখো হোলসেল ব্রাঞ্চ রিটেল ব্রাঞ্চের মেইন বিষয় হচ্ছে ক্লোজিং স্টকটাকে কে ইনভয়েস প্রাইসে রাখছে। এই ইনভয়েস প্রাইস, লিস্ট প্রাইস, হোলসেল প্রাইস, এই জিনিসগুলো তোমাদেরকে প্রথমে কেয়ারফুলি পড়তে হবে। প্রথমে যেমন লিখে নিয়েছিলাম এরকম লিখে নেবে, লিস্ট প্রাইস ইকুয়াল টু কত, কস্ট প্রাইস ইকুয়াল টু কত, ইনভয়েস প্রাইস ইকুয়াল টু কত, অঙ্কে কোনো প্রবলেমই হবে না। এবার আমরা প্রবলেম সলভ করব 51। White Limited has a retail branch at Morgao. Goods are sold, দেখো খেয়াল করবে, গুডস আর সোল্ড অ্যাট 60% প্রফিট অন কস্ট। গুডস গুলোকে বিক্রি হয় কি না কস্ট প্রাইসের উপর 60% প্লাস করে। দ্যাটস মিন কি 100 টাকা যদি কেনা দাম হয় আমাকে বিক্রি করতে হয় কত, 160 টাকায়। দ্য হোলসেল প্রাইস ইজ কস্ট প্লাস 40%। দেখো আবার হোলসেল প্রাইস বলেছে এখানে, হোলসেল প্রাইস কি না কস্ট প্লাস 40%। গুডস আর ইনভয়েসড ফ্রম কলকাতা হেড অফিস টু ব্রাঞ্চ অ্যাট মরগাঁও অ্যাট হোলসেল প্রাইস। তাহলে গুডসটাকে কিভাবে সেন্ড করে না হোলসেল প্রাইসে। তাহলে হোলসেল প্রাইস কত, হোলসেল প্রাইস ইকুয়াল টু কস্ট প্লাস 40%। তার মানে কি তোমার সেলিং প্রাইস ইকুয়াল টু 160, কারণ বলেছে কি গুডস আর সোল্ড অ্যাট 60% প্রফিট অন কস্ট, যে কস্টের থেকে 60% প্রফিটে। তাহলে আমার কস্ট প্রাইস যদি 100 টাকা হয় সেক্ষেত্রে আমার সেলিং প্রাইস হচ্ছে কত, 160 টাকা। আর হোলসেল প্রাইস, হোলসেল প্রাইস কত আছে 140। আর গুডসটাকে ইনভয়েস করা হচ্ছে, গুডস আর ইনভয়েস ফ্রম কলকাতা হেড অফিস টু মরগাঁও হোলসেল প্রাইস, মরগাঁও অ্যাট হোলসেল প্রাইস। তার মানে কি আইপি ইকুয়াল টু 140, কারণ হোলসেল প্রাইসেই যেহেতু গুডস গুলোকে পাঠানো হয় তাহলে হোলসেল প্রাইস আর আইপি এখানে একই হবে 140। From the following information ascertain the profit of the head office and branch for the year ended 31st December 2017. ওপেনিং স্টক দেওয়া আছে, পারচেজ দেওয়া আছে, গুডস সেন্ড দেওয়া আছে, সেলস দেওয়া আছে, ক্লোজিং স্টক দেওয়া আছে। সেলস অ্যাট হেড অফিস আর মেড অনলি অন হোলসেল বেসিস। দেখো হেড অফিসে বিক্রি হয় কিন্তু হোলসেল বেসিসে। তার মানে কি হেড অফিসের ক্ষেত্রে সেলিং প্রাইস 140, বাট ব্রাঞ্চের ক্ষেত্রে সেলিং প্রাইস 160। আবার বলছি দেখো, সেল অ্যাট হেড অফিস আর মেড অনলি অন হোলসেল বেসিস। হেড অফিসে বিক্রি হয় হোলসেল বেসিসে, তাহলে হোলসেল প্রাইস কত 140, তাহলে হেড অফিসের সেলিং প্রাইস কত 140, বাট ব্রাঞ্চের সেলিং প্রাইস কত 160, তার কারণ যেহেতু 60% প্রফিটে গুডস বিক্রি করা হয়। অ্যান্ড দ্যাট দ্য ব্রাঞ্চ অনলি টু কাস্টমার, তাহলে ব্রাঞ্চ অনলি টু কাস্টমার বলতে রিটেল প্রাইস। স্টক অ্যাট হেড অফিস ইজ ভ্যালুড অ্যাট ইনভয়েস প্রাইস। হেড অফিসের স্টকটা ইনভয়েস প্রাইসে রাখা হয়। দেখো আগের অঙ্কটা আমরা করলাম কি হেড অফিসের স্টকটা ছিল কি কস্ট প্রাইসে, তাহলে আমাকে হেড অফিসের স্টকের জন্য আনরিয়ালাইজড প্রফিট ক্যালকুলেট করতে হয়নি। কিন্তু এখানে বলেছে হেড অফিসের স্টক তোমার ইনভয়েস প্রাইসে রাখা হয়, তার মানে হেড অফিসের স্টক থেকেও তোমাকে আনরিয়ালাইজড প্রফিট করতে হবে। আর ব্রাঞ্চের স্টক তো ইনভয়েস প্রাইসেই আছে, কারণ ব্রাঞ্চে গুডস গুলো পাঠানোই হয় কি ইনভয়েস প্রাইসে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে এই অঙ্কে হেড অফিস প্লাস ব্রাঞ্চ দুটো অঙ্কেরই স্টকের উপর থেকে আনরিয়ালাইজড প্রফিট ক্যালকুলেট করতে হবে। তো আনরিয়ালাইজড প্রফিট একদম লাস্টে কাজে লাগবে। তো আগে আমরা বাকিটা পোস্টিং করি। টু ওপেনিং স্টক, $1,75,000, ব্রাঞ্চের কোনো ওপেনিং স্টক নেই। টু পারচেজ $10,50,000, টু গুডস সেন্ড টু ব্রাঞ্চ, তাহলে এটা ব্রাঞ্চের ইনপুট কারণ ব্রাঞ্চের তো পারচেজ নেই। $3,78,000 বাই সেলস, $10,71,000 আর $3,50,000
50,000 বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ। দেখো যে গুডসটা ব্রাঞ্চকে পাঠানো হচ্ছে হেড অফিসের তো সেলসই, যেহেতু প্রফিট চাপিয়ে পাঠানো হয়েছে। ব্রাঞ্চ যেটা রিসিভ করেছে হেড অফিস সেটা পাঠিয়েছে, ব্রাঞ্চের ইনপুট বাট হেড অফিসের আউটপুট। বাই ক্লোজিং স্টক, $4,20,000 আর 63,000। যেহেতু কোনো কিছু মিসিং নেই আমরা জিপি ক্যালকুলেট করে ফেলি। $6,44,000 $3,50,000 plus 63,000 $4,13,000 $4,13,000 minus 3,78,000 35,000 to gross profit by gross profit. $6,44,000 আর 35,000। এবার দেখো যেহেতু আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কোনো আইটেম নেই, তাহলে আমরা যদি প্রভিশন অন স্টক ক্যালকুলেট করে নিই তাহলে ঝামেলা মিটে যাচ্ছে। তাহলে এখানে কোশ্চেনে বলে দিয়েছিল কি না, সেলস at head office are made only on wholesale basis, the branch only to customer। দেখো stock at head office is valued at invoice price। হেড অফিসের স্টককে ইনভয়েস প্রাইস রাখা হয়, আর ব্রাঞ্চ তো ইনভয়েস প্রাইসে থাকেই। ক্যালকুলেশন অফ provision on stock। তাহলে এখানে আমাদের কাজে লাগবে কি আইপি, তাহলে আইপি ইকুয়াল টু কত ছিল 140 আর কস্ট ইকুয়াল টু 100। তাহলে প্রথমে আমরা হেড অফিসেরটা ক্যালকুলেট করছি। তাহলে দেখো unrealized profit included in ক্লোজিং স্টক। তাহলে হেড অফিসের ক্লোজিং স্টকের মধ্যে কতটা আনরিয়ালাইজ প্রফিট আছে? তাহলে হেড অফিসের ক্লোজিং স্টক আছে কত 4,20,000। তাহলে
হেড অফিসের ক্লোজিং স্টক বলেছে কি আইপি তে, আইপি মানে কি কস্টের সঙ্গে কিছু না কিছু প্রফিট অ্যাড করে করা আছে। তাহলে এটাকে আমরা ইকুয়াল টু কত 140%, কারণ ইনভয়েস প্রাইস ইকুয়াল টু 140% আমরা প্রথমেই বুঝেছিলাম, আর উপরে প্রফিট হবে কত 40। তাহলে 1,20,000 আর আনরিয়েলাইজড প্রফিট included in opening stock। তাহলে হেড অফিসের ওপেনিং স্টক ছিল কত 1,75,000 ইন্টু 40/140। তাহলে এটা হেড অফিসের আনরিয়েলাইজ প্রফিট ইন ক্যালকুলেশন হয়ে গেল। এবার ব্রাঞ্চেরটা ক্যালকুলেট করব। তাহলে ব্রাঞ্চের তাহলে আনরিয়েলাইজড প্রফিট included in closing stock। তাহলে কত আছে ব্রাঞ্চের ক্লোজিং স্টক 63,000 ইন্টু 40/140। এবার দেখো ব্রাঞ্চে তো ওপেনিং স্টক নেই, তাহলে এটাই। এবার তাহলে কি নিট প্রভিশন রিকোয়ার্ড। তাহলে ব্রাঞ্চের ক্লোজিং স্টকের জন্য প্রভিশন দরকার ছিল 1,20,000, সরি হেড অফিসের ক্লোজিং স্টকের জন্য প্রভিশন 1,20,000 দরকার, ব্রাঞ্চের জন্য 18,000। এখান থেকে মাইনাস হবে যেটা ওপেনিং স্টকের অলরেডি প্রভিশন আছে 88,000। তাহলে এটাকে আমরা লিখে দেবো ট্রেডিং অ্যাকাউন্টে, সরি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে টু প্রভিশন অন স্টক 88,000। আচ্ছা যদি কারো ইচ্ছা হতো তারা এরকম লিখতে পারতে বাই প্রভিশন অন স্টক বলে ক্লোজিংটা, আর টু প্রভিশন সরি বাই প্রভিশন অন স্টক বলে ওপেনিংটা, আর টু প্রভিশন অন স্টক বলে ক্লোজিং ইয়ে আনরিয়েলাইজড প্রফিট, তাতেও কারেক্ট। এরপর আমরা নেট প্রফিট ক্যালকুলেট করব। টু নেট প্রফিট, $5,56,000। তাহলে দেখো এটা ট্রেডিং পিএল অ্যাকাউন্ট,
আর যাদের ওয়ার্কিংস কপি করা হয়নি তারা ওয়ার্কিংস কপি করবে। এবার দেখো 53 হচ্ছে 52 এর মতোই। 53টা তোমরা কমপ্লিট করে আমাকে ছবি পাঠাবে। এবার দেখো এই অঙ্কের মোস্ট ইন্টারেস্টিং বিষয় যেটা বলা হয়নি বলি, অ্যাকচুয়ালি বলা হয়েছে অনেকে খেয়াল করেনি। অ্যাকচুয়ালি একটা গল্প অনেক দিন থেকে আমরা সবাই শুনেছি, কোন একটা জায়গায় রামায়ণ শোনাচ্ছিল কেউ এক ভদ্রলোক। তো সবাই রামায়ণ চুপচাপ শুনলো, ভক্তি সহকারে শুনলো। সবকিছু শোনার পর কোন একজন ভদ্রলোক কোশ্চেন করেছিল, আচ্ছা সীতা কার কাকু বা বাবা? মানে সে এত মনোযোগ সহকারে শুনেছে, সীতা পুরুষ না মহিলা সেটাই শোনেনি, তো কোশ্চেন করেছে সীতার কার কাকু। তো সেরকম অনেকের মনে ধারণা হবে আনরিয়েলাইজ প্রফিট, আনরিয়েলাইজ প্রফিট, এই আনরিয়েলাইজ প্রফিট জিনিসটা কি? তো আনরিয়েলাইজ প্রফিট জিনিসটা হচ্ছে, ধরো আমার একটা স্টোর, দুটো স্টোর আছে, স্টোর এ স্টোর এ আর ধরো স্টোর বি। স্টোর এ থেকে স্টোর বি তে গুডস পাঠানো হয়। ধরো স্টোর এ পারচেজ করেছে প্রথম বছর 4 পিসেস অফ প্রোডাক্ট 100 টাকা করে। এখান থেকে কি করেছে, সে দুটো সেন্ড করেছে বি @150, 150 টাকা করে দাম ধরে বি কে পাঠিয়েছে। আর 2 পিসেস মার্কেটে বিক্রি করেছে 200 করে। তাহলে দেখো স্টোর এর অ্যাকচুয়ালি রিসিভ হলো কত, 2 × 150 = 300। তাহলে স্টোর এর পারচেজ হলো কত, পারচেজ = 400 আর সেলস = 200 × 2 প্লাস 150 × 2, দ্যাট ইজ 400 প্লাস 300 700। অ্যাকচুয়ালি এই যে যেটা আমরা সেন্ড করেছি গুড সেন্ড টু ব্রাঞ্চ, অ্যাকচুয়ালি যেহেতু আমরা এটাকে ইনভয়েস প্রাইস বা আমরা ইনফ্লেটেড প্রাইসে পাঠাচ্ছি, তো এটাকে ইকুইভ্যালেন্ট টু সেলস, যেহেতু আমরা প্রফিট ইনক্লুড করে পাঠাচ্ছি, তাহলে মোট প্রফিট হচ্ছে কত, 700 মাইনাস 400 = 300। অ্যাবসলিউটলি কারেক্ট। বি এবার কি করলো, এই দুটো প্রোডাক্টকে সোল্ড করে দিল, দুটোই বিক্রি করে দিল 200। তাহলে বি এর সেল হলো কত টোটাল, অ্যাকচুয়ালি 200 × 2 = 400। তাহলে 400 সেলস, 300 ইনপুট রিসিভ, কারণ বি যেহেতু পারচেজ করে এ থেকে রিসিভ করছে, তো ইনপুট চার্জ কত 300। তাহলে প্রফিট 100, কোথাও কোনো প্রবলেম নেই, 100 টাকায় প্রফিট হয়েছে। নেক্সট ইয়ার আবার 4 পিস কিনলো একই দামে এবং সেগুলো বি কে দুটো পাঠিয়ে দিল। তাহলে একই রকম পারচেজ হচ্ছে 400, সেলস হচ্ছে
700, তাহলে প্রফিট ইকুয়াল টু 300। বাট বি কি করলো, sold one piece at the rate of rupees 200, আর ক্লোজিং স্টক থাকলো এক পিস, 1 পিস স্টক থাকলো। তাহলে আনসোল্ড ও রিসিভ করেছিল কোথায়, একটা 150 টাকা করে, তাহলে ওর কাছে 150 টাকাই ভ্যালু। তাহলে আলটিমেট খেয়াল করে দেখো, বি কি করলো, একটা বিক্রি করেছে 200 টাকায়, বি একটা রিসিভ করেছিল কত, 150 টাকা করে। তাহলে বি এর প্রফিট কত, এইবার প্রফিট ইকুয়াল টু 50। কোথাও কোনো ত্রুটি আছে কি? কিন্তু দেখো বি এর যে ক্লোজিং স্টক আছে 150, তাহলে 100 টাকার মাল 150 টাকা আছে দেখানো। তাহলে বি স্টোরের তো কোনো প্রবলেম নেই, কারণ বি রিসিভই তো করেছিল কি 150-তে, বি এর যা ইনপুট চার্জ ছিল সাথে দেখিছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, যখন এ বি কে গুডস পাঠিয়েছিল 150 টাকা করে, তার মানে 50 টাকা করে লাভ দেখিয়েছিল। 100 টাকা করে এ কিনেছিল, সেটাকে 150 টাকা করে সেন্ডিং প্রাইস দেখিয়েছিল। তাহলে এই যে 50 টাকা এক্সট্রা দুটো প্রফিট দেখিয়েছিল, আদৌ কি দুটো 50 টাকা প্রফিট হলো? এই 50 টাকা অবভিয়াসলি কি প্রফিট হয়ে গেছে, বাট এখানে যে 150 টাকা দেখিয়েছে প্রফিট দেখানো আছে, এখান থেকে সেল। অ্যাকচুয়ালি খেয়াল দেখো, গুডস আমার এই ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্টে চলে গেল, তাহলে 100 টাকা দামের গুডস এইখানে যাচ্ছে 150 টাকা। তাহলে কি বাস্তবে বিজনেসের রেসপেক্টে ভেবে দেখো, যদি কোনো সেল না হয়ে থাকে, মার্কেটে সেল হয়ে গেল আলাদা ব্যাপার, আমি জাস্ট এই ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্টে গুডস পাঠাচ্ছি একটার পর একটা, 100 টাকা দামের গুডস 150 করে, তাহলে ব্যবসার কি কোনো লাভ হচ্ছে? ব্যবসার কিন্তু কোনো লাভ হচ্ছে না। দেখতে গেলে কি এই ডিপার্টমেন্ট বা এটা যদি হেড অফিস হয়, এই হেড অফিসের গুড সেন্ডের জন্য 50 টাকা প্রফিট দেখাচ্ছে ঠিকই আপাত দৃষ্টিতে, বাট বাস্তবে কি কোনো বিজনেস হচ্ছে? বিজনেসেরই একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্ট বা একটা স্টোর থেকে আরেকটা স্টোরে গুডস যাচ্ছে। তাহলে ম্যানেজেরিয়াল পারপাসে, ম্যানেজিং পারফরমেন্সের দিক থেকে বিচার করতে গেলে ডিপার্টমেন্টের এর দেখে মনে হয় প্রফিট হচ্ছে, বাট আমরা যদি অ্যাজ এ হোল টোটাল বিজনেস দেখি, একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে গুডস পাঠানোর জন্য কোনো লাভ হয়নি কি ব্যবসার? তাহলে একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যতই আমি ইনফ্লেটেড প্রফিটে গুডস পাঠাই, ইনফ্লেটেড প্রাইসে গুডস পাঠাই, তাহলে বাস্তবে কোনো লাভ হচ্ছে না যতক্ষণ না সেটা মার্কেটে কাস্টমারের কাছে বিক্রি হচ্ছে। তাহলে ঠিক একই রকম আমি এখান থেকে দুটো গুডস পাঠিয়েছিলাম বি কে, একটা দাম 150 ধরেছিলাম, তাহলে এর জন্য কোনো প্রফিট হয়নি। কিন্তু যখনই বি একটা মার্কেটে বিক্রি করে দিল, তখনই কি আমার প্রফিটটা কালেক্ট হয়ে গেছে। কিন্তু যে এক পিস এখনো অবিকৃত রইলো, তার মানে কি ডিপার্টমেন্ট এ থেকে গুডসটা গিয়ে ডিপার্টমেন্টে বি তে বসে থাকলো 100 টাকা দামে 150 টাকা। তাহলে এই যে 50 টাকা এক্সট্রা দেখানো আছে, বাস্তবে কি প্রফিটটা হয়েছে? তাহলে বাস্তবে এখনো প্রফিটটা হয়নি। প্রফিটটা তখনই হবে যখন ওটা কাস্টমার কাছে বিক্রি হবে। দ্যাটস মিন প্রফিট অলরেডি আমার স্টকের মধ্যে দেখানো আছে, কিন্তু সেটা রিয়েলাইজ হয়নি কাস্টমারের কাছ থেকে এখনো, যেহেতু বিক্রি হয়নি। তাই এটাকে বলছি কি আনরিয়েলাইজ প্রফিট, যে প্রফিটটা এখনো আদায় হয়নি, কারণ মাল বিক্রি হয়নি, প্রফিট করতে হবে। তাহলে স্টককে যদি নিজের গোডাউনে রেখে বা অপর কোনো স্টোরে যদি ইনফ্লেটেড প্রাইস বা ইনভয়েস প্রাইসে পাঠানো হয়, সেই মাল যদি বিক্রি হয়ে যায় কোনো প্রবলেম নেই, বাট যদি ক্লোজিং স্টক, যদি স্টকের আমার কস্ট প্রাইসের থেকে বেশি দামে দেখানো থাকে, তাহলে অবভিয়াসলি যতটুকু বেশি দামে দেখানো আছে সেটুকু আমার আনরিয়েলাইজ প্রফিট, যে প্রফিট হয়নি অথচ আমি প্রফিট দেখিয়ে রেখেছি স্টকের ভ্যালু বাড়িয়ে। তাহলে এর জন্য আমাদেরকে প্রফিটটাকে কমাতে হয়, দ্যাটস মিন প্রভিশন অন স্টক বা স্টক রিজার্ভ ক্রিয়েট করতে হয়। তো এখানেই যত প্রবলেম। তো আমাদের কি দেখতে হবে না, ব্রাঞ্চ হোক আর হেড অফিস হোক, ব্রাঞ্চ তো জেনারেলি যেহেতু ইনভয়েস প্রাইসে গুডস রিসিভ করছে, অবভিয়াসলি ব্রাঞ্চের স্টকের মধ্যে তোমার প্রফিট ঢুকেই আছে আর আনরিয়েলাইজ প্রফিট আছেই। তাহলে এই আনরিয়েলাইজ প্রফিট হেড অফিসের মধ্যে আছে কিনা এটা অবশ্যই কোশ্চেনে বলে দেওয়া থাকবে। কোশ্চেন খুব খেয়াল করে পড়তে হবে হোলসেল ব্রাঞ্চের ক্ষেত্রে। জেনারেলি কিছু না বললে ব্রাঞ্চ ইনভয়েস প্রাইসে গুডস আছে, হেড অফিসের গুডস ইনভয়েস প্রাইস নেই। বাট যদি হেড অফিসের গুডস বলে ইনভয়েস প্রাইসে আছে, তখন হেড অফিসের স্টকেরও মধ্যে কি প্রফিট ঢুকে আছে সেটাকে ক্যালকুলেট করে আমাদের প্রভিশনাল স্টক ক্রিয়েট করতে হবে। তো এটাই হচ্ছে আনরিয়েলাইজ প্রফিট। আনরিয়েলাইজ প্রফিট মানে কি, একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যদি গুডস পাঠানো হয় মোর দ্যান কস্ট প্রাইস, তাহলে যতটুকু এক্সট্রা প্রাইস দেখানো হচ্ছে
ততটুকু যদি ওই গুডসটা বিক্রি হয়ে যায় কোনো প্রবলেম নেই, বাট যদি গুডস বিক্রি না হয় তাহলে ওই যে প্রফিটটা দেখানো হয়েছে সেটা এখনো আদায় হয়নি, বিজনেসের প্রফিট বেশি দেখানো হয়ে গেছে। বা আরেকটা গল্প এভাবে ভাবতে পারো, ধরো মিস্টার এক্স এর 5,000 রুপিস আছে, মিস্টার এক্স এর ক্যাশ আছে 5,000, আর ওয়াই সন অফ মিস্টার এক্স ওর আছে 15,000। তাহলে যদি অ্যাজ এ হোল দেখি, ফ্যামিলির অ্যাসেট আছে কত? অবভিয়াসলি কি 20,000। এবার ধরো এখান থেকে মিস্টার ওয়াই কি করলো, মিস্টার ওয়াই মিস্টার এক্স কে 10,000 রুপিস ধার দিল, মিস্টার ওয়াই মিস্টার এক্স কে 10,000 রুপিস ধার দিল। তাহলে এখন জিনিসটা হয়ে যাবে কি, এক্স এর কাছে কত হয়ে যাবে 15,000, আর ওয়াই এর কাছে কত হয়ে যাবে আলটিমেটলি কি 5,000। তাহলে দেখো বিজনেস আমার, দেখো ফ্যামিলির টোটাল অ্যাসেট কত, এখনো সেই 20,000ই থাকলো। এবার দেখো এক্ষেত্রে এর একটা লাইবিলিটি বাড়লো 10,000 কি লোন, আর এর একটা অ্যাসেট বাড়লো কি লোন টু এক্স 10,000। বাট আলটিমেটলি ভেবে দেখো এটা কি একই ফ্যামিলির মধ্যে না, তাহলে ফ্যামিলির কোনো অ্যাসেট লাইবিলিটি বাড়লো কি, কোনো অ্যাসেট লাইবিলিটি বাড়লো না। ঠিক একই রকম একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যখন গুডস ট্রান্সফার করা হচ্ছে, যদি কস্ট প্রাইস দেখায় তাহলে কোনো প্রবলেম নেই, যদি কস্ট প্রাইস থেকে বেশি দাম দেখানো হয়, যদি গুডসটা বিক্রি না হয় তাহলে কিন্তু আনরিয়ালাইজ প্রফিট ক্যালকুলেট করতে হবে। তার কারণ কি, যখন এ থেকে বি তে ট্রান্সফার করা হবে 100 টাকার গুডসটা বারবার 150 টাকাতে, হয়তো ডিপার্টমেন্ট এর 50 টাকা করে আমার প্রফিট বাড়ছে, ট্রান্সফার প্রাইস বেশি দেখানো হচ্ছে বলে, এটা খাতায় কলমে বাড়ছে। বাট বাস্তবে ভেবে দেখো পুরো টোটাল বিজনেসের ক্ষেত্রে বিজনেসের কি কোনো প্রফিট হচ্ছে? আগে এ দোকানে ডিপার্টমেন্ট এ তে থাকছিল বা হেড অফিসে থাকছিল, হেড অফিসের নাম যদি এ হয়, এখন গিয়ে ব্রাঞ্চ বি তে গিয়ে টাকা মালটা পড়ে থাকছে, আলটিমেটলি কিন্তু ব্যবসার প্রফিট হচ্ছে না। ব্যবসার প্রফিট তখনই হবে যখন এটা কাস্টমারের কাছে বিক্রি হয়ে যাবে। তাহলে যতক্ষণ না বিক্রি হচ্ছে ক্লোজিং স্টক, যদি কস্ট প্রাইস বা মার্কেট প্রাইস হুইচেভার ইজ লোয়ার যে পলিসি, সেই পলিসির থেকে যদি বেশি দামে দেখানো থাকে, যতটা বেশি দামে দেখানো হচ্ছে সেটাকে স্টক রিজার্ভ ক্রিয়েট করতে হবে বা প্রভিশন অন স্টক, এটাই আর কিছু না। তাহলে এটা ডিপার্টমেন্ট হোক আর ব্রাঞ্চ হোক, আনরিয়ালাইজ প্রফিট বোঝাটা খুব ইম্পর্টেন্ট। চলো এই দুটো অঙ্ক নিজেরা তুলে নেবে ভালো করে, আর 53 নম্বর অঙ্কটা নিজেরা করে আমাকে ছবি পাঠিয়ে দেবে। আর সীতাকে কারো কাকু ভাববে না।